কাছে জুলাই সনদের খসড়া পাঠালো ঐকমত্য কমিশন। সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, চূড়ান্ত খসড়ায় প্রস্তাব। সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগের ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিআর দাবিতে অনড় জামায়াত, আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। কর্মশালায় যোগ দিতে কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। হেলিকপ্টারে আনা হলো ঢাকায়, নেওয়া হলো হাসপাতালে। হোলি আর্টিজান হামলার পর রাজশাহীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ব্যক্তির কোচিং সেন্টারে অভিযান। মিলল অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক নিষ্ক্রিয়, আটক ৩। এবং ট্রাম্প পুতিনের বৈঠক হয়নি, কোনো চুক্তি আলোচনায় অগ্রগতির দাবি দুই প্রেসিডেন্টের। জেলেনস্কির সঙ্গে বসছেন সোমবার, যুদ্ধ বন্ধের বিষয়ে হবে আলোচনা। প্রবাসী সময় সঙ্গে আছে আমি মেসবাহুল আলিফ। মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে সনদের চূড়ান্ত খসড়ায় প্রস্তাব দেওয়া হয়েছে। খসড়া পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে দলগুলো। জুলাই সনদে সই করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দলগুলোর প্রতিনিধি। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে পুরো কাঠামোর আমূল সংস্কারের। তারই ধারাবাহিকতায় 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। 2 দফায় দীর্ঘ 67টি বৈঠকে মৌলিক 19টি সংস্কারের মধ্যে সর্বসম্মতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয় 9টি বিষয়ে। আর 10টি বিষয়ে বিএনপি ও সমমনা জোট এবং অন্যান্য দলের পূর্ণাঙ্গ অথবা আংশিক নোট অব ডিসেন্ট সহই শেষ হয় কমিশনের বৈঠক। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকা, উচ্চকক্ষে পিআর, রাষ্ট্রের মূলনীতি এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া। এসব সিদ্ধান্তেরই চূড়ান্ত খসড়া প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন। শনিবার সন্ধ্যায় যা হাতে পায় দলগুলো, এতে বলা হয়েছে এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে। বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতের প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন হবে বলে বিবেচিত, সেগুলো দেরি না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। জুলাই ঘোষণাপত্রের মতো সমালোচনা এড়াতে জুলাই সনদে পিলখানা ও শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সনদের পটভূমি রাজনৈতিক ঐকমত্য হওয়া 84টি বিষয় এবং বাস্তবায়নের 8টি অঙ্গীকারনামা রাখা হয়েছে, যাতে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ঐকমত্য কমিশনের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, দেশ ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীকে জনগণই রুখে দেবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত একটি দলের উপর ভর করেছে বলেও জানান নেতারা। জুলাই অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ জলঘোলা হলেও ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় শঙ্কা কাটে অনেকটাই। তবে নির্বাচন নিয়ে নতুন করে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে বাড়ছে উত্তাপ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি গোষ্ঠী নিজেদের বক্তব্য তুলে ধরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশের শত্রুদের জনগণই রুখে দেবে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন সালাউদ্দিন আহমদ। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন, যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে,
তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। একই দিন বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে এক দোয়া ও আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ। নির্বাচনে আশঙ্কা সংশয় ষড়যন্ত্র আছে, কিছু বোঝা যায়, কিছু অনুমান করা যায়। সেই ষড়যন্ত্রের আশঙ্কা ভোট থেকেই বলছি, ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, শেখ হাসিনা বিদায় হলেও তার ভূত ভর করেছে একটি রাজনৈতিক দলের উপর। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে, আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে। যে রোকন না হলে দলের, সে চাকরি করতে পারবে না। গণতান্ত্রিক উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ইসলামী দলগুলো জোটবদ্ধ ভোট করলে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন খেলাফত আন্দোলনের আমির। এদিকে নির্বাচনে প্রার্থীরা নিরাপদে প্রচারণা চালাতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক। নড়াইল জেলা পরিষদ হলরুমে জামায়াতে ইসলামীর লিডারশিপ ট্রেনিং আয়োজনে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বক্তব্যে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাই দল। এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। এদিকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আগামী নির্বাচনের সময় বিরোধী প্রার্থীরা নিরাপদে প্রচারণা করতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলের মতবিনিময় সভায় বলেন, দেশের রাজনৈতিক দলগুলো আন্তরিক আর প্রশাসন তৎপর হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। ভালো নির্বাচন করবার জন্য যেটা আমরা আশা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা ওয়াদা করেছে যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে, সেই শ্রেষ্ঠ নির্বাচন হবার জন্য যে প্রস্তুতি সরকারের, যেই পরিমাণ সিদ্ধান্তমূলক জায়গা দেখবার কথা ছিল, সেইটা আমরা দেখতে পাচ্ছি না। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আপত্তি নেই জানিয়ে খেলাফত আন্দোলনের আমির বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো জোটবদ্ধ হয়ে অংশ নিলে জনমনের প্রত্যাশিত পরিবর্তন সম্ভব। এজন্য সংস্কারের সঙ্গে নির্বাচনী কাজও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, এই সময়ের মধ্যে যদি উনি নির্বাচনের পরিবেশ করতে পারে এবং সব দল যদি ওনারা এই পরিবেশ মনে করে, তাহলে আমরাও ইনশাল্লাহ নির্বাচনে থাকার আলোচনা করেছি। শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীর চরে দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেতারা বলেন, স্বাধীনতার 53 বছরেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। খেলাফত আন্দোলন তা পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। নতুন সংবিধান তৈরির জন্য আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছে সরকার। শনিবার বিকেলে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আসনের জন্য বিক্রি হবে না এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দলটির শীর্ষ নেতারা। আলোচনায় অংশ নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গণপরিষদ নির্বাচন বর্তমান সংকটের একমাত্র সমাধান। আর ৭২-এর সংবিধান ফ্যাসিস্ট কাঠামোর টেক্সট বুক মন্তব্য করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আসনের জন্য বিক্রি হবে না এনসিপি। নির্বাচনের টাইমলাইন নিয়ে কিছু আসে যায় না, আগের মতো প্রশাসন নির্ভর নির্বাচন বাতিলের দাবি জানান হাসনাত। আপনারা আসেন, আমাদের কাছে সমাধান আছে। বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হবে, এর মধ্য দিয়ে আমরা একটা নতুন সংবিধানের পথযাত্রায় যাচ্ছি, সাথে পার্লামেন্টও থাকলো। গণপরিষদ নির্বাচনের মধ্যে আইন তৈরি হলে সেটা পার্লামেন্ট অ্যাক্ট হিসেবে কাজ করবে। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসে নাই।
আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই। আরে নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই। আমার নির্বাচন নভেম্বরও হোক, ডিসেম্বরও হোক, জানুয়ারি হতে হোক, এটা আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু নির্বাচন এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছে সরকার। যারা নতুন সংবিধান চায় না, জুলাই ঘোষণাপত্র তাদের পারপাস সার্ভ করে বলেও দাবি করেন তিনি। প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন। সংস্কারকৃত সংবিধানের শব্দবন্ধ ব্যবহার করা রাজনৈতিকভাবে যারা নতুন সংবিধান চায় না তাদের পারপাসকে সার্ভ করে। আমরা নতুন সংবিধান চেয়েছি, সেই দাবিতে আমরা সারা দেশে জুলাই পদযাত্রা করেছি। নতুন সংবিধানের বন্দোবস্ত না হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব। আমরা কিন্তু রাজপথের মানুষ, রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে, কারো কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী হলে কেউ ভোট বন্ধ করতে পারবে না বলেও জানান তিনি। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি সরকার ও ইসি আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে। নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের অগ্রগতি দেখতে বাজার পরিদর্শনে শনিবার সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন তিনি। জানান, অতিরিক্ত বৃষ্টিপাতে শাকসবজির দাম কিছুটা বাড়লেও বাজার নিয়ন্ত্রণে রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চাঁদাবাজ যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না, যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই হবে জাতীয় নির্বাচন। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার। এদিকে দুপুরে বিএফডিসিতে সুষ্ঠু নির্বাচনে ইসির ভূমিকা শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা আইনি প্রক্রিয়ায় সমাধান হবে। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। আমি আশা করি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেটির সময়ই বলে দেবে বলে জানান ঐকমত্য কমিশনের এই সদস্য। আইনি প্রক্রিয়া। কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। হেলিকপ্টারে ঢাকায় এনে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব জানান, শুক্রবার বিকেলে বিমানযোগে সরকারি সফরে কক্সবাজারে পৌঁছান সংস্কৃতি উপদেষ্টা। হোটেল ওশান প্যারাডাইসে ওঠেন তিনি। শনিবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা এবং উচ্চ রক্তচাপ অনুভব করলে রাত 10:30টার দিকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয় তাকে। রোববার কক্সবাজারকে সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে তুলতে অংশীজনদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংস্কৃতি উপদেষ্টা। শুভ জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে নানা আয়োজন। শনিবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন ভক্তরা। বিকেলে ঢাকেশ্বরী থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন 3 বাহিনী প্রধান। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিতে সেনাবাহিনী পাশে থাকবে বলে জানান সেনাপ্রধান। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন 3 বাহিনী প্রধানের। রাজধানীর পলাশীর মোড় থেকে বের হওয়া শোভাযাত্রায় ঢাকঢোলের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিতে পাশে থাকবে সেনাবাহিনী। এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি
উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের কাছে এক অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে, এমনটাই প্রত্যাশা ভক্ত ও আয়োজকদের। আমরা চাই শান্তিপূর্ণ একটা বাংলাদেশ। আমরা বিশ্বাস করি এই দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষ সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার নিয়ে বাসুক। দুষ্টার দমন এবং শিষ্টার পালনের জন্য সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের অনুসরণ করে যাচ্ছি। এর আগে ভোর থেকেই গীতার শ্লোক আর কীর্তনে শ্রীকৃষ্ণকে স্মরণের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর আয়োজন। রাজধানীর মন্দিরে মন্দিরে চলে পূজা অর্চনা। দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন ভক্তরা। শ্রী ভগবান এই মর্তে নেমে আসছিলেন দুষ্টের দমন আর সৃষ্টির পালনের জন্য। যখন এই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই তিনি আবির্ভূত হন। জন্মাষ্টমী ঘিরে রাজধানীর মন্দিরগুলোর পাশাপাশি শোভাযাত্রায় ছিল নিচ্ছিদ্র নিরাপত্তা। এ সময় পুলিশ, র্যাবের পাশাপাশি নিয়োজিত ছিল সেনাবাহিনীও। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বসুন্ধরায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে 3 জনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহত রাব্বির স্বজনরা জানান, তারা পেশায় রড মিস্ত্রি। বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের 14 নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তারা। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাটের পাঁচগ্রামে। এ ঘটনায় গুরুতর অসুস্থ একজনকে উদ্ধার করে নেওয়া হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র, বিস্ফোরক সহ নাশকতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। আটক করা হয়েছে কোচিং সেন্টারের মালিক অনিন্দকে। এর আগে হোলি আর্টিজানে হামলার পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা মামলায়ও গ্রেপ্তার হয়েছিলেন তিনি। 1 মাস গোয়েন্দা নজরদারির পর শুক্রবার গভীর রাতে রাজশাহী নগরীর কাদিরগঞ্জে ডক্টর ইংলিশ কোচিং সেন্টার ঘিরে রাখে সেনাবাহিনী। শনিবার বিকেল 4টায় শেষ হয় 16 ঘণ্টাব্যাপী অভিযান। 3টি আগ্নেয়াস্ত্র, গুলি, রিভলভার, বিদেশি এয়ারগান, জিপিএস, ওয়াকি-টওয়াকি, বাইনোকুলার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। জব্দ করা হয় সিম কার্ড, পাসপোর্ট, এনআইডি সহ বিভিন্ন সরঞ্জাম। বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। কোচিং সেন্টার সংলগ্ন পুকুরে অস্ত্র থাকতে পারে সন্দেহে অভিযান চালালেও কিছু উদ্ধার করতে পারেনি ডুবুরি দল। কোচিং সেন্টারটির মালিক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলমের ছেলে মোন্তাসিরুল আলম অনিন্দ। তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এর আগে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিল অনিন্দ। কোচিং সেন্টার থেকে সন্দেহভাজন হিসেবে আরও 2 জনকে আটক করা হয়। কোচিং সেন্টারের আড়ালে অস্ত্র, বোমা মজুতের খবরে হতবাক এলাকাবাসী। এরা যে আছে এটা কোচিং সেন্টারের মধ্যে, এটা খুব আশ্চর্য ব্যাপার লাগছে। লেখাপড়া করতে যাচ্ছে, লেখাপড়া করবে, এরা এর ভিতরে থাকবে কেন? আমাদের বোতলগুলো পাওয়া গেছে শুনলাম, তারপর সে বোমা বানানো যে সরঞ্জাম সেগুলো পেয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 3 জনকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে বোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে। অভিযুক্তরা বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন বিরোধী ছিল বলে জানান পুলিশ কমিশনার। আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাড়িঘর ঝোপঝাড়ে বিলছে লুটপাটের সাদা পাথর। সয়লাভ হয়ে গেছে সিলেটের বিভিন্ন গ্রাম। তবে জড়িতদের নাম বলতে নারাজ এলাকাবাসী। ধোপাগুলো এলাকায় অভিযান চালিয়ে 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। তবে আটক হয়নি কেউই। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে লুঠুয়া পাথর উদ্ধারে তৎপর যৌথ বাহিনী। টানা 4 দিন ধরে চলছে অভিযান। বাড়িঘর, ঝোপঝাড় কিংবা গ্রামীণ সড়কের দুধারে পাথর আর পাথর। সাদা পাথর থেকে লুটের পাথরে সয়লাভ সদর উপজেলার বিভিন্ন গ্রাম। কয়েকদিন ধরে কে বা কারা এই পাথর ফেলছে তা বলতে নারাজ গ্রামবাসী।
ধোপাগুল ক্রাশার মেশিনের আঙ্গিনায় রাখা এই পাথরগুলো গত 1 বছর ধরে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। সাদা পাথরের যে ইদানিং যে মালগুলো লুট হয়েছে, এটা গাবতলীঘাট কিছু গেছে, নৌকা দিয়া সারুলিয়াঘাট গেছে, সুনামগঞ্জ গেছে, ছাতক গেছে। পাতল কোন সময় কেরা পারাইছে তাও আমরা জানি না ভাই। আমরা কেন গাড়ি চালাই, দিন আনি দিন খাই, কইতে পারি না। আমি দিনে যাই কি বাগানে গরু রাখা, আঞ্জাবালা গরু আইলা আর রাত্রে গরু থাকি তো আর আমরা বারোই না মহিলা মানুষ। রাত খেয়ে ফেলাইছি, বারোইছি না স্যার, হাসা জায়গা সত্য দেখা নাকি গুড়গুড়ি ডাক শুনছি, বিয়ানে ফেলাই। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায় সদর উপজেলার ধোপাগুল সহ আশপাশ এলাকায়। এ সময় 2.5 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। আমরা আনুমানিক 2.5 লক্ষ ঘনফুটের মতো পাথর জব্দ করেছি। আর এর মধ্যে কিছু পাথর জব্দ হয়েছে ধোপাগুলে, আর কিছু পাথর জব্দ হয়েছে মোহালদি গ্রামে। প্রশাসনের নাকের ডগায় 1 বছরে ভয়াবহ লুটপাটে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে গত 13 আগস্ট রাতে লুটপাট হওয়া পাথর উদ্ধারে নামে যৌথ বাহিনী। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। আগামী বছর এ বছরের তুলনায় হজে বিমান ভাড়া কমবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। শনিবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের হজ ও ওমরা মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, এবছর শেষ মুহূর্তে বাড়ি ভাড়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, আগামী বছর আর তা হবে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারের সঙ্গে আলোচনা করে বিমান ভাড়া কমানোর আশ্বাস দেন তিনি। কমিশন কোনো অসুবিধা নেই, বাট কমিশন দিলে আপনি সম্মানজনক। অনলাইন যে ট্রাভেল এজেন্সি, সেটার একটা আপনাদেরকে বলে রাখি, সেটা একটা গাইডলাইন হচ্ছে। খুব সহসাই আপনারা একটা গাইডলাইন আপনারা পাবেন। আমরা সেটা অলরেডি একটা ড্রাফটিং স্টেজে আছে। শুরুতেই আমরা আমাদের বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স অ্যান্ড ফ্লাইনাসকে নিয়ে আমরা বসবো এবং যে যে জায়গায় টিকিট কমানো সম্ভব, এবং আমিও কথা দিচ্ছি যে আমরা 30,000 টাকা গত বছর কমিয়েছি, এই বছরও যত জায়গায় কমানো সম্ভব। দেশে ভালো চিকিৎসা পেলে মানুষ বিদেশে যাবে না উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এখনই সচেতন না হলে $5 মিলিয়ন বাজার হাতছাড়া হয়ে যাবে। শনিবার সকালে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন তিনি। এ সময় চিকিৎসকদের প্রয়োজন ছাড়া রোগীদের টেস্ট দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখা নিয়ে ক্ষোভ জানান উপদেষ্টা। 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না। বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায়? ভারতে ব্যাংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই। এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না। পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের? তা আপনারা ওষুধ কোম্পানির দালাল? ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? জাহাজ নির্মাণ শিল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় মেরিটাইম টেকনোলজিতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাহাজ নির্মাণ শিল্প নিয়ে সেমিনারে তিনি বলেন, তৈরি পোশাকের পর রফতানিতে আরেকটি বড় খাত হতে পারে এই শিল্প। উদ্যোক্তারা জানান, বর্তমানে দেশে 200-রও বেশি শিপইয়ার্ড রয়েছে। এরই মধ্যে 120টি নিবন্ধিত। 2008 সাল থেকে এ পর্যন্ত যুক্তরাজ্য, তুরস্ক, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে 50টিরও বেশি জাহাজ রপ্তানি করেছে বাংলাদেশ, যার বাজার মূল্য $200 বিলিয়ন। বর্তমানে $100 মিলিয়ন মূল্যের জাহাজ রপ্তানির অর্ডার রয়েছে। Garment sector was our first great leap into global trade. Green shipbuilding can be our next great leap. Globally compliant green ships that carry the Made in Bangladesh brand with pride. This is not an impossible dream. It is within our grasp. Together, government, private sector, and partners can make Bangladesh a leader in green shipbuilding.
পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের যুগে প্রবেশ করল বাংলাদেশ। চট্টগ্রাম থেকে ঢাকায় দৈনিক ৩০ লাখ টন ডিজেল সরবরাহ শুরু হয়েছে। শনিবার সকালে পতেঙ্গার পদ্মা ওয়েল কোম্পানির ডিসপাস টার্মিনালে সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান। বলেন, পাইপলাইনের মাধ্যমে দেশের জ্বালানি তেল নিরাপত্তায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। পাইপলাইনে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে জ্বালানি তেল সরবরাহের যুগে প্রবেশ করল বাংলাদেশ। শনিবার চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা। সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, পাইপলাইনের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। ১০০% যে সিস্টেম ছিল সেখান থেকে কমে আসবে 0.৫%, অর্থাৎ এখানে প্রায় আমাদের ৪৮ কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। আধুনিক ধরনের প্রকল্প বাস্তবায়ন শেষে আমি মনে করি যে এ সাফল্য শুধু সেনাবাহিনীর নয়, আমাদের সমগ্র দেশের, যে আমরা এই ধরনের একটি প্রজেক্ট নিজেরাই বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের সক্ষমতার পরিচয় বহন করে। পাইপলাইনটা এমনভাবে গিয়েছে, মাটির 2 মিটার 1.5 থেকে 2 মিটার নিচে আছে। আসলে এখান থেকে তেল বের করে নেওয়া যাওয়ার কোনো উপায় নাই। এই জিনিসটা যদি সাধারণ মানুষ বোঝে তাহলে সেখানে যাবে না। প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা বলেন, প্রকল্প নির্মাণে বিদেশি ঠিকাদারদের উপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ব্যয় সাশ্রয় ও দ্রুত বাস্তবায়ন করলে অপচয় ও দুর্নীতি অনেকটা কমে যাবে। আমাদের তো এমনিতেই সম্পদ কম, এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারছি না দুটি কারণে। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণে। আপনি যে কোনো ইন্ডিকেটর নেন, আমাদের সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশের তুলনায় বাদ দেন তো ইভেন সাউথ এশিয়ার তুলনায় অনেক বেশি। আপনি যে কোনো এমন কোনো প্রকল্প নাই যেটা, তো সুতরাং প্রথম হচ্ছে যে আমাদেরকে প্রকল্প ব্যয় কমাতে হবে। ৫০ লাখ টন ধারণ ক্ষমতার পাইপলাইনে দৈনিক সরবরাহ করা যাবে ৩০ লাখ টন। সময় লাগবে মাত্র ৪ ঘন্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতীয় 2 জ্বালানি কোম্পানির পারফরমেন্স ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করেছে পেট্রোবাংলা। কোম্পানি দুটি হল ওএনজিসি বিদেশ ও ওয়েল ইন্ডিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোবাংলা ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের পর কোম্পানি দুটি বাংলাদেশের 2টি অফশোর ব্লক থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের ঘটনা ঘটল। এই দুটি কোম্পানি বাংলাদেশের 2টি অফশোর তেল ও গ্যাস ব্লকে কাজ করছিল। বিশ্বব্যাংকের হিসেবে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষ দেশে। রাজধানীর প্রায় ৮০% ড্রেনেই পলিথিনে আবদ্ধ। শহরের জলাবদ্ধতার অন্যতম কারণ এই পলিব্যাগ। সবাই সবকিছু জানে বোঝে, তবুও কোনোভাবেই বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যবহার। বিকল্প উদ্যোগ দৃশ্যমান না থাকলেও নাগরিকদের বদ অভ্যেস দূর করার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে আলামিন তুষারের রিপোর্ট। দোকানের তাক হয়ে ক্রেতার হাত ধরে তার বাড়ি, প্রয়োজন প্রায় শেষ। এবার এক গুচ্ছ ময়লা নিজের ভেতরে নিয়ে তার জায়গা ভাগাড়ে। কারো কারো ভাগ্যে সেটাও জোটে না, জায়গা হয় শহরের নালায়, নর্দমায় বা শহরের পথে প্রান্তরে। পরবর্তীতে একটু বৃষ্টিতেই পানি প্রবাহের সকল পথ আটকে রাখা এসব পলিথিনে তলিয়ে যায় শহর। এর দায় আসলে কার? আমি তো একটা পলিথিন না দেই, আমার কাছে কেউ মাল কিনবো না। কম দামে কিছু পাওয়া যায় অল্টারনেট, এটা খুঁজে বের করতে হবে। অবশ্য এর জন্য পলিথিনের সহজলভ্যতাকে দুষছেন অনেকে। পলিথিন দরকার কি বাংলাদেশে? পরিবেশ যোগ্য যেগুলো আছে ওটা দিক, আমরা বাধ্য হই। নিজের বৈশিষ্ট্যের জেরে বাজার দখলে নিচ্ছে প্লাস্টিক পণ্য। এ ধরনের বহু পণ্যকে রিসাইকেল করা গেলেও পলিথিনের ব্যাপারে সেটা বেশ ব্যয় সাপেক্ষ। যেখানে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার দিনকে দিন কমানোর কথা বলা হচ্ছে, সেই জায়গায় এসে এভাবে মিনি প্যাকের পরে মিনি প্যাক দিয়ে প্লাস্টিকের এই বাড়ানো ব্যবহার কতটা যুক্তিযুক্ত? যদিও এ ধরনের পণ্যের বর্জ্য ব্যবস্থাপনায় এরই মাঝে ইপিআর নির্দেশিকা প্রণয়নকে সাধুবাদ জানিয়েছে দেশের প্লাস্টিক পণ্যের ব্যবসায়ীদের সংগঠন। ইটস এ নিউ কনসেপ্ট, এটা হয়তো সময় লাগবে, বাট ইট ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। দায়িত্বশীলদের সদিচ্ছা থাকলেই কেবল পলিথিনের বিকল্প বাজার তৈরি করা সম্ভব বলে মনে করেন এই পরিবেশবিদ। এর দায়
পরিবেশ মন্ত্রণালয়কে অনেকাংশে বহন করতে হবে। কেউ যদি বলে কেউ শুনে না, আপনি প্রয়োগ করেন। এ ধরনের ব্যাগের উৎপাদন বন্ধে সরকার তৎপর উল্লেখ করে পরিবেশ ও বন উপদেষ্টা বলছেন বিকল্প সমাজেই আছে। আমাকে সরকার কেন বিকল্প দিল না এটা চিন্তা করলে তো হবে না। আপনাকে অভ্যাস করতে হবে বাসা থেকে ব্যাগ নিয়ে যাওয়ার। যেখানে আপনার বুড়িগঙ্গা নদীর নিচে 5 থেকে 7 ফিট আপনার হচ্ছে পলিথিন, সেখানে এটা শুনলে তো আমার হবে না। আমাকে আমার যে কাজটা সেটা করতেই হবে। 2002 সাল থেকে উৎপাদন নিষিদ্ধ হলেও তথ্য বলছে প্রতিদিন দেশের প্রায় 3000 কারখানায় 1,40,00,000 পলিথিন তৈরি হচ্ছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী, ভরা বর্ষায় ঢাকার আশপাশের প্রতিটি নদী ফিরে পেয়েছে প্রাণ, তবে সবটুকুই ক্ষণিকের। শুষ্ক মৌসুমে আবারও এই নদী হবে দূষণের শিকার, হারিয়ে যাবে জীববৈচিত্র্য, এমনই শঙ্কা সংশ্লিষ্টদের। সব জানলেও জনবল সংকট কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিচ্ছেন দায়িত্বশীলরা। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। ছবি তুলেছেন মোহাম্মদ সালাউদ্দিন এবং মোবারক হোসেন শুভ। গহিনী গাঙ্গে দলাম পারি গাঙ্গে, ঠিক ঠিকানা পাইলাম না। এই রাগ বৃষ্টির আহ্বানে তানসেনের সেই মেঘমল্লার নয়, এই লহরী ভরা গাঙে মাঝির ভরাট কণ্ঠের, বাধ্য হয়ে যার সঙ্গী হচ্ছে কল্লোল। ভাবা যায় বুড়িগঙ্গাকে নিয়ে এমন উপমা, যে নদী দেখে আলেকজান্ডার, টলেমি কিংবা হিউয়েন সাংয়ের কলম দোর্দণ্ড প্রতাপে লিখেছে বাংলার সমৃদ্ধ ইতিহাস, সেই নদী আবারও হয়েছে নবযৌবনা। এখন তো পানি একদম পরিষ্কার, পানিতে নদীতে গোসল করা যায়। তুরাগ, শীতলক্ষা, বালু কিংবা ধলেশ্বরী, আষাঢ় শ্রাবণের অঝোর ধারা যেন নদী কদম্বে করেছে প্রাণ প্রতিষ্ঠা। তিলোত্তমা ঢাকা হয়েছে স্রোতস্বিনী নদী বেষ্টিত পুরনো সেই প্রাণের শহর। কিছুদিন পরে পানিটা কমে যাবো, পচে যাবে পানি। ঢাকার আশেপাশের প্রতিটি নদীতে এখন টলটলে পানি। নগরবাসী খুব সহজেই তাদের দৈনন্দিন কাজকর্ম এই পানি দিয়েই সারতে পারছেন। প্রশ্ন হলো, বর্ষা মৌসুম শেষ হলে যখন শুকনো মৌসুম চলে আসে, তখন এই পরিষ্কার পানি কোথায় হারিয়ে যায়? রাজধানীর আশপাশের নদীতে প্রতি লিটার পানিতে থাকে মাত্র 0.5 থেকে 3.5 মিলিগ্রাম অক্সিজেন, যেখানে নিকষ কালো পানিতে হারিয়ে যায় নদীবক্ষের অপার সৌন্দর্য। আগে কত গুঁড়ো মাছ আসিল, বড় মাছ আসিল, পানি খারাপ হতে কিছু নাই। দূষণের এই প্রতিযোগিতা চলছে বছরের পর বছর ধরে, তবে এখনো আছে প্রশাসনের নির্লিপ্ততা। দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনাকে অভিযানে যেতে গেলে তো বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য লাগবে, সেখানে আমাদের একটু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষজ্ঞরাও দায় দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরকেই। পরিস্থিতির মহাপরিচালক তিনি সবসময় ডেপুটেশনে আসেন। তিনি যখন 1 বছর 2 বছর 3 বছর তার কাছে কিছু আসে যায় না। তিনি যদি প্রপার নির্দেশনা না দেন, তাহলে তো আপনি নিচেওয়ালারা তো সেভাবে দায়িত্ব পালন করবে না। এটুকুই নয়, বিশেষজ্ঞ বলছেন নদী দূষণ ঠেকাতে একসঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হবে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার, BIWTA সহ সবাইকে। তবেই বাঁচবে বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী, বাঁচবে জীববৈচিত্র্য। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া 5 বাংলাদেশি জেলেকে 4 দিনেও ফেরত দেয়নি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এতে জেলে পরিবারগুলোর দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। প্রশাসন বলছে জেলেদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন কক্সবাজারের টেকনাফের শাহপরীদ্বীপের জালিয়াপাড়ার 5 জেলে। এক পর্যায়ে তারা জলসীমার মিয়ানমারের নাইখংদিয়া অংশে ঢুকে পড়েন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিড বুটে এসে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজ নেই। এখন জেলে পরিবারের সদস্যরা রয়েছেন চরম উদ্বেগ উৎকণ্ঠায়। আমরা অতি দরিদ্র মানুষ, আপনারা দেখতেছেন আমার ঘর বাড়ি কিরকম। আমি খুবই ঋণের মাধ্যমে জিনিসটা করে জুড়েছি আমি, যেন আমার ফ্যামিলিটা একজন একটু ডেভেলপ হয়, 2টা ডাল ভাত খাইতে পারে, বাঁচি থাকে, ওই চিন্তা ভাবনা করি। যদি নাম নদীর মাঝে এরকম যদি চলে থাকে, তাহলে আমরার অবস্থা কি হবে? আমরার অবস্থা তো অনেক খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের নিরাপত্তার জন্য কি করবেন না করবেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন স্বজনরা। তাদের ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক। আশা করি
কোস্টগার্ড বিজিবি স্যারের মাধ্যমে কোস্টগার্ড বিজিবি প্রসেসটায় আমরা আমাদের এই 5 জন জেলেকে হয়তোবা বাংলাদেশে ফেরত পাবো বলে আমি আশা করতে। বিজিবি বলছে সীমান্ত এলাকা সংবেদনশীল হওয়ায় জেলেদের আরও বেশি সতর্ক হতে হবে। আমাদের জেলে যারা আছে আমরা বিগত দিনে প্রায় প্রতিদিনই বা সবসময় তাদেরকে আমরা সতর্ক করি, সেন্সিটাইজ করি, যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে রয়েছেন নৌকার মালিক মোহাম্মদ ইসমাইলের পরিবারের 3 সদস্য সহ 5 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি সবুজ দেওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার বেড়া চিকন্দি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশের যৌথ দল। এর আগে শুক্রবার রাতে 4 জনের নাম সহ অজ্ঞাত আরও 5 জনকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা। গত বৃহস্পতিবার শিশুটি জন্মের পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্স আটকে দেয় স্থানীয় চালক সিন্ডিকেটের সদস্য সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান। 40 মিনিট আটকে থাকার পর অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যায়। দেশের বাইরের খবর। ট্রাম্প পুতিনের দীর্ঘ 3 ঘন্টার বৈঠকে হয়নি কোনো চুক্তি, তবে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো নিরসনের তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি। এদিকে বৈঠকের পর জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। সোমবার বৈঠকে বসছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্বের 2 পরাশক্তির শীর্ষ সম্মেলন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম সাক্ষাৎ। 7 বছর 1 মাস পর মুখোমুখি 2 বিশ্ব নেতা। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে যৌথ বিবৃতির জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত হন ট্রাম্প ও পুতিন। ডোনাল্ড ট্রাম্পের দাবি আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে ইউক্রেনে যুদ্ধবন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। আমি বিশ্বাস করি আমাদের খুব ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, বলবো বেশিরভাগ ক্ষেত্রেই। তবে কয়েকটি বড় বিষয়ে এখনো পুরোপুরি পৌঁছানো যায়নি, কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে। তাই চুক্তি হবে তখনই যখন আসলেই চুক্তি হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব ভালো কথা হয়েছে। আমরা আগেও বারবার এবং খোলাখুলিভাবে টেলিফোনে কথা বলেছি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও রাশিয়ায় বেশ কয়েকবার সফর করেছেন। পুতিন বলেন, রক্তপাত বন্ধে সবাইকে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র ও উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বিমান দুটি আলাস্কার অ্যাঙ্করেজ শহরে মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে এসে পৌঁছালে সেখানে ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের আমন্ত্রণে তার গাড়িতে করেই একসঙ্গে সম্মেলনস্থলে রওনা হন 2 শীর্ষ নেতা। এদিকে ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে না রাখায় অ্যাঙ্করেজ শহরে বিক্ষোভ করে ইউক্রেনীয়রা। শান্তির সন্ধানে স্লোগানে হওয়া শীর্ষ সম্মেলনটি কিছুটা হলেও ফলপ্রসূ হওয়ার পর ট্রাম্প, পুতিন ও জেলেনস্কি এই ত্রিপক্ষীয় বৈঠকটি কবে হবে এবং কিভাবে ও কত দ্রুত যুদ্ধবিরতি কার্যকর ও স্থায়ীভাবে বন্ধ হবে তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য আবারও বড় সুখবর দিয়েছে সে দেশের সরকার। এখন থেকে বৈধ ইকামাধারী প্রবাসীরা শুধু স্ত্রী, সন্তান বা বাবা মা নয়, পরিবারের অন্যান্য সদস্যকেও কুয়েতে ভ্রমণ ভিসায় নিয়ে যেতে পারবেন। প্রয়োজন নেই নির্দিষ্ট কোনো বেতন কাঠামো কিংবা ডিগ্রি সনদের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। কুয়েতে ভ্রমণ বিষয় আগে সীমাবদ্ধ ছিল স্ত্রী, সন্তান এবং বাবা মায়ের জন্য। সঙ্গে প্রয়োজন হতো নির্দিষ্ট বেতন কাঠামো এবং ডিগ্রি সনদের। সেটাও অনেক দেশের জন্য বন্ধ ছিল, কিন্তু নতুন নিয়মে এসব শর্ত সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করেছে কুয়েত সরকার। আরেকটি বড় পরিবর্তন এসেছে ভিসার মেয়াদেও। আগে যেখানে ভিসার মেয়াদ ছিল মাত্র 1 মাস, এখন তা পাওয়া যাবে বিভিন্ন মেয়াদে। 1 মাস, 2 মাস,
3 মাস এমনকি 1 বছর পর্যন্ত। শুধু সিঙ্গেল এন্ট্রি নয়, এবার থেকে মিলবে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করার সুযোগও। এতে প্রবাসীদের পরিবাররা একই ভিসায় একাধিকবার কুয়েত প্রবেশ করতে পারবেন। কুয়েত সরকারের যুগান্তকারী এই সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ফ্যামিলি ভিসা করতে গেলে 800 দিনের স্যালারি, ডিগ্রি সার্টিফিকেট, আমাদের মধ্যে কজনের 800 স্যালারি এবং ডিগ্রি সার্টিফিকেট ছিল নাই অনেকেরই। তো আলহামদুলিল্লাহ কুয়েত সরকার নতুন কানুন, নতুন সিস্টেম করাতে আমাদের প্রবাসীদের জন্য সুখবর। আমরা এখন অ্যাভেলেবেল ভিসা আনতে পারবো। ভালো একটি সুযোগ দিয়েছে কুয়েত সরকারের জন্য, কুয়েত সরকারকে ধন্যবাদ। যে আগে স্যালারির একটি ফর্মালিটি ছিল এবং অন্য আরও কিছু ফর্মালিটি ছিল, এই জন্য কারণে অনেকজনের ফ্যামিলি নিয়ে আসতে পারতো না। আর যদিও নিয়ে আসতো শুধু ছেলে মেয়ে, মা বাপ, এছাড়া আর কাউকে নিয়ে আসতে হতো। কিন্তু বর্তমানে যে একটি সুযোগ দিয়েছে, এটা আসলে আমাদের প্রবাসীর জন্য অত্যন্ত দারুণ একটি সুযোগ। আবেদনকারীকে কুয়েতের তথ্যসহ কুয়েত ভিসা নামে প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। এক্ষেত্রে জন্ম সনদ এবং কিছু ক্ষেত্রে সম্পর্ক প্রমাণের জন্য বিবাহ সনদ প্রয়োজন হবে। তবে সব কাগজপত্র অবশ্যই আরবিতে অনুবাদ করা থাকতে হবে। নতুন এই নীতিমালায় বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মালদ্বীপে। বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে রাজধানী বালের একটি রেস্টুরেন্টে শুক্রবার রাতে এই আয়োজন করা হয়। মিলাদে 1971 সালের মুক্তিযুদ্ধে নিহত শহীদ ও 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। দলের মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান অনুষ্ঠানে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন নেত্রীর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন তিনি। যারা এই আন্দোলন করে শহীদ হয়েছেন ওনাদের জন্য আমরা দোয়া করব। যারা জুলুমের শিকার হয়েছে সবার জন্য আমরা দোয়া করব, দেশের জন্য দোয়া করব। 2026 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে। আমরা মালদ্বীপ বিএনপি সবাই মিলে কাজ করে যাব যেন আমরা জনগণের পাশে থাকি। এর মতো স্কিল ট্রেনিং করেছেন টাইগাররা। ফিল সিমন্সের তত্ত্বাবধানে প্রায় 3 ঘন্টা চলে অনুশীলন। এদিন লম্বা সময় স্কিল ক্যাম্প পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। কথা বলেন হেড কোচিং স্টাফ ও ম্যানেজারের সঙ্গে। পেসারদের নিয়ে বিশেষ কাজ করেন পেস বোলিং কোচ শন টেইট। ক্যাম্পে এখনও যোগ দেননি স্পিন পরামর্শক মুশতাক আহমেদ। হোম অফ ক্রিকেটের মূল মাঠ আর ইনডোরের পর প্রথমবার একাডেমি গ্রাউন্ডে টাইগারদের অনুশীলন। দ্বিতীয় দিনের মতো স্কিল ট্রেনিংয়ে মনোযোগ ক্রিকেটারদের। ক্যাম্প দেখতে মাঠে হাজির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। আসন্ন মেগা ইভেন্টের স্কোয়াড নির্বাচন করতে অনুশীলনে তীক্ষ্ণ দৃষ্টি প্রধান নির্বাচকের। প্রধান কোচ আর টিম ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে দীর্ঘ সময় আলাপ চলে লিপুর। ছুটে গেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছেও। এশিয়া কাপের আগে ঘোষণা করতে হবে নেদারল্যান্ড সিরিজের স্কোয়াডও, সেটা নিয়েই হয়তো আলাপ সারলেন সাবেক অধিনায়ক। স্কিল ক্যাম্পের দ্বিতীয় দিনে বিশেষ মনোযোগ টপ অর্ডার ব্যাটারদের নিয়ে। যে কোনো টুর্নামেন্টের আগে তোড়জোড় শুরু হয় সৌম্য সরকারকে নিয়ে। ব্যতিক্রম নয় এবারও। এশিয়া কাপের আগে ব্যাকআপ ওপেনারের চিন্তায় বাঁহাতি, তাই তাকে নিয়ে কোচিং স্টাফদের বাড়তি মনোযোগ। 2 দিন ধরে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তার দেয়া দীক্ষা নেটে কাজে লাগালেন লিটন দাস। পাওয়ার হিটিংয়ের চেষ্টা টাইগার অধিনায়কের। নাহিদ রানা, তাসকিনদের বিপরীতে বড় শট খেললেন ডানহাতি ব্যাটার। একই নেটে ব্যাট করেন 2 ওপেনার পারভেজ ইমন এবং তানজিদ তামিম। বড় শট খেলেন 2 ব্যাটার। কাছে দাঁড়িয়ে দেখছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মাঝে মধ্যে ভুলগুলো শুধরে দিচ্ছিলেন। শন টেইটের বিশেষ ক্লাসে পেসাররা। অজি কোচ দায়িত্ব নেয়ার পর পেসারদের নিয়ে বাড়তি কাজ চোখে পড়ার মতো। শরীফুলের সঙ্গে সম্পর্ক ছিল বিপিএল থেকে। চিটাগং কিংসের বোলিং কোচ থাকায় তাকে চেনেন আগে থেকে। তাসকিন, মোস্তাফিজদের নিয়ে দেখা গেল কাজ করতে। নাহিদ রানাও নজর এড়ায়নি গুরুর। ভালো বলটার জন্য পেয়েছেন প্রশংসাও।
আগামী মাসে আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপ। কন্ডিশনের বিবেচনায় বাড়তি পরিশ্রম করতে হচ্ছে ক্রিকেটারদের। 20 আগস্ট সিলেটে যাওয়ার আগে আরও 2 দিন স্কিলের কাজ করবেন লিটনরা। রোববার থেকে যোগ দেওয়ার কথা স্পিন পরামর্শক মুশতাক আহমেদ, থাকবেন মনোবিদ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মতামত চেয়ে দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো ঐক্যমত্য কমিশন। সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, চূড়ান্ত খসড়ার প্রস্তাব। সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগের ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিআর দাবিতে অনড় জামায়াত। আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। এবং কর্মশালায় যোগ দিতে কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। হেলিকপ্টারে আনা হলো, ঢাকায় নেওয়া হয় হাসপাতালে। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়ের।